বিছানা ছাড়তে একেবারেই ইচ্ছে করছে না তার। ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে স্বামী। হুট করে আলোর কথা মাথা আসতেই সে চোখ খুলে তাকায়। ধরফড়িয়ে উঠে বসে বিছানার দিকে তাকায়। কেউ নেই সেখানে। মেঝেতে পা রেখে ঘরের পড়া চোটে জোড়া পায়ে দেয়। ঘরের দরজা খোলা। শামীম একবার হাই তুলে ঘরের বাইরে এসে ঋতুকে ডাকতে থাকে। ঋতু নিচতলা থেকে নিচু স্বরে জবাব দেয়। জি ভাইয়া। আলো কোথায়? জানি না তো ভাইয়া, ঘরে নেই। ভাবিকে তো নিচে নামতে দেখিনি আমি। শামীম চোখ মুখ শক্ত করে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যায়। বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দারোয়ান রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজ প্রায় ছুটে আসে। আলুকে দেখেছিস? বাইরে গিয়েছে? বড় ভাবিকে না তো ভাইজান, দেখিনি। সকাল থেকে এখানে ছিলি? হ্যাঁ ভাইজান, সকাল থেকে বাথরুম আটকিয়ে রেখে দাঁড়িয়ে আসি, একটা মাসিও বলতে দেয়নি কোন আশা আসলে বাথরুমে যাব। বাইরের কটেজ থেকে পোনা বের হয়। শামীমকে দেখে বলে, কি হয়েছে? আলোকে পাওয়া যাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে শামীম। ফোনের রনির নাম্বার ডায়াল করে ফোন লাগায়। পোনা কপালে কুচকে এদিক ওদিক তাকাতেই চাপা স্বরে চেঁচিয়ে বলে, ওই তো বড় বৌমা বাগানে। শামীম ফোন কেটে দিয়ে অবাক হয়ে ঘুরে তাকায়। আলোকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছে আলো। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার লাল রঙের একটা শাড়ি। তাকে একটা ফুলের থেকে কম কিছু লাগছে না। রাতে শামীম এসব কিছু খেয়াল করেনি, কিংবা খেয়াল করতে চায়ওনি সে। কিন্তু সকালে সূর্যের তার চোখ আঙুল দিয়ে ওই নারী কার্যের সৌন্দর্য দেখিয়ে দিতে চাইছে। পোনা এগিয়ে যেতে থাকে আলোর দিকে। শামীম ধীর পায়ে পোনার পিছু পিছু যায়। আলো ওইদিকে ফিরে দাঁড়িয়ে একটা ফুল ছোঁয়। বড় বৌমা। নমনীয় অচেনা পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে ওঠে। পোনার দিকে তাকায়। পোনা হাসি হাসি মুখ করে বলে, আমি পুনু, এই বাড়ির আজীবন মেয়াদি কেয়ারটেকার। ভয় পেও না মা। আলো এক দৃষ্টি তাকিয়ে থাকে পোনার দিকে। সে কি বলবে? শামীম আলোর দিকে তাকিয়ে আছে। আলো পোনার থেকে চোখ সরিয়ে আবারও ফুল গাছগুলোর দিকে তাকায়। পোনা বলে, এই গাছগুলো তোমার স্বামী নিজের হাতে লাগিয়েছে। তার ফুল গাছের খুব শখ, সেই ছোট্ট থেকে। ও বাড়ির প্রত্যেকটা বাগান সে নিজের হাতে করেছে। আলু ঘুরে দাঁড়িয়ে পোনার দিকে। ঘুরে দাঁড়াতেই তার চোখ যায় শামীমের দিকে। শামীম দেখি সে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর ফুল গাছের দিকে তাকিয়ে পোনা চাচাকে বলে, এগুলো সব উপড়ে ফেলুন। পোনা অবাক চোখে তাকিয়ে আছে আলোর দিকে। শামীমের কোনো ভাবান্তর নেই। সে জানে আলো তাকে অপমান করে কিছু একটা বলবে। এখন শামীমের ধারণা সত্যি। আলো তার দিকে আঙুল তুলে পোনা চাচাকে বলে, এই অসভ্য লোকের সাথে ফুল মানায় না, এর সাথে কাঁটা মানায়। এই ফুল গাছগুলো উপড়ে ফেলে এখানে কিছু কাঁটা মান্দার গাছ এনে লাগিয়ে দিন। তারপর সেই গাছে দড়ি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়তে বলুন এই কুলাঙ্গারটাকে। পোনার মুখ হা হয়ে যায় আলোর কথা শুনে। আলোর চোখ মুখ জ্বলছে রোদে এবং রাগে। শামীম কয়েক মুহূর্ত পর ঠান্ডা গলায় পোনাকে বলে ওঠে, ওকে দাঁড় করিয়ে রেখেই ওর চোখের সামনে গাছগুলো উপড়ে ফেলে দিন পোনা চাচা। তারপর ওকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিন। শামীম চলে যায় বাড়ির ভেতরে। আলো বিড়বিড় করে বলে। ফেরাউন। পোনা আলোর দিকে তাকিয়ে বলে, এমন কথা বলো না মা, এমন কথা বলে না স্বামীকে। আলো তেতে ওঠে। স্বামী? কিসের স্বামী? ওই ক্রিমিনালটাকে আমি স্বামী বলে মানি না। স্বামীন ইয়াসার কোনো ক্রিমিনাল না মা। স্বেচ্ছায় অন্ধ আপনারা। চোখে পট্টি বেঁধে রেখে কিভাবে দেখবেন সব? আমার সাথে যা হয়েছে তারপরেও বলবেন ও ক্রিমিনাল না? পোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো মা, তোমার আর স্বামীনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্বামী ছোট্টবেলা থেকে একটু জেদের বশে করে ফেলেছে। কিন্তু মা, ও খারাপ ছেলে না। ওকে আমি এইটুকু বয়স থেকে চিনি। ও কয়টা এতিমখানা চালায় তুমি জানো? ও সবসময় মানুষের উপকার করে। ওর কাছে কেউ সাহায্য চাইলে বিনা প্রশ্নে ও সাহায্য করে। এমন মানুষ আর যাই হোক ক্রিমিনাল না মা। এই আমাকে দেখো, আমার মতো গরিব লোকের মেয়েকে স্বামীন ডাক্তারি পড়ায়। এই যে রিয়াজকে দেখছো, ওর মায়ের হার্ট অপারেশন করিয়ে দিয়েছে সেদিন। প্রত্যেক বছর পারিবারিক ব্যবসা থেকে কত টাকা অসহায়দের মাঝে দান করে জানো? আলো একটা তাচ্ছিলের হাসি হাসে। তারপর বলে,
আপনাদের কাছে ও মহৎ, কারণ ও আপনাদের কিছু না কিছু দিয়েছে চাচা। কিন্তু আমার কাছে থেকে তো আমার সব নিয়েছে ওই জানোয়ারটা। আমার পরিবার, আমার সুখ, আমার ভালো লাগা, আমার গোছানো আমার গোছানো একটা সুন্দর জীবন সব নিঃস্ব করে ছেড়েছে আমায়। ওকে ক্রিমিনাল বললেও তো কম হয়ে যাবে চাচা। কোথায় যাচ্ছ? সেই প্রথম ধাপে এক পা দিতেই পিচাস কণ্ঠ শুনে আলো থমকে দাঁড়ায়। শামীম রুটিন ছিঁড়ে ডালের বাটিতে ডুবে আলোকে প্রশ্নটি করে। আলো উত্তর দেবে না করে বলে ওঠে, নরকে। কে তারপর যাও? ঠান্ডা গলায় বলে শামীম। ইয়া স্যার। লিভিং রুমের সাথে লাগিয়ে ডাইনিং টেবিলের বাড়ির সবাই সকালের খাবার খেতে বসেছে। ঋতু নরম গলায় ডাকতে। খেয়ে যান ভাবি। একদম আমার সাথে সম্পর্ক পাতাবে না বলে দিলাম। বলেছি না আমাকে ভাবি ডাকবে না, বলেছি না। আচ্ছা ডাকবো না, এই শেষবার। আপনি খেতে বসেন ভাবি, কাল রাতের খাবার খাননি। আলো ঋতুর কথা উত্তর না দিয়ে ঘুরে আবার সিঁড়ির দিকে যেতে নাই। শামীম বলে ওঠে, এ বাড়ির কেউ তোমার চাকরানি না। আমার বোন, আমার ভাইয়ের স্ত্রী, কেউ তোমার চাকরানি না যে প্রত্যেক বেলা তোমার খাবার করে নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দিবে। আমি তাদের বলি আপনার বাড়ির খাবার আমার শরীরে বিষের থেকেও কম প্রভাব ফেলে না। চুপচাপ মুখ না চালিয়ে খেতে এসো। আলু একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা রুটির বাটি থেকে একটা রুটি উঠিয়ে নিয়ে সেটা থেকে এক টুকরো চিড়ে মুখে দিয়ে এক গ্লাস পানি হাতে নেন। তারপর রুটির টুকরোটা পানি দিয়ে গিলে হনন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলু নরকে ঢুকেছে। দরজা চাপিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ইয়াসেরের এই ঘরটা তার কাছে নরকের থেকে কম কিছু না। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হঠাৎ তার চোখে পড়ে দেওয়ালে টাঙানো একটি ছবি। ছবিটি দেখে চোখে পড়েনি তার। 3জন ছেলে এবং 1জন মেয়ে বাচ্চার ছবি। বড় ছেলেটি ওই পিচাসটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারার পৈচাসিক ছাপ স্পষ্ট। তারপরে জন হলো ইলহাম নামের চরিত্রহীন লোকটা। মেয়েটি ঈশিতা নামের মেয়েটি। চেহারা বেশ মিল পাওয়া যাচ্ছে। ছোট্ট এই ছেলেটা তবে কে? আলো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে আলোর কাছে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছে সে। তোমার বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে ভাইয়া। ভাইয়ের বউ, তাই আমি কিছু বলছি না। কি করেছে? ঠান্ডা গলায় বলে শামীম ইয়াসরার। ইলহাম বিরক্ত হয়ে বলে, কি হয়েছে মানে? আমাকে মুখের উপর রেপ কেসের আসামি বললো। মিথ্যে তো কিছু বলেনি। প্রতিটি মাসে হাজিরা দিস এখনো। কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে ইয়াসের। ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো সব মিথ্যা ভাইয়া। অন্য ধরে টেনেছিলাম শুধু। তোরই এক টানে আমাদের পরিবারের রাজনৈতিক কেরিয়ারের ডাউনফল শুরু হয়েছিল। জেলে পৌঁছে মূর্তি ভালোর মধ্যে ভালো হয়েছে। ঋতুর মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। ইলহাম নাক চোখ কুচকে ফেলে। কি বলল? একটা গ্রামের মেয়ে নিহাত ইলহামের সন্তান পেটে ধরেছে, নয়তো কবে বাড়ি থেকে নামিয়ে দিত। শামীম কফি শেষ করে বলেন, ইসমামের জন্য দোতলার উত্তর পাশে ঘরটা পরিষ্কার করে রাখবি ওদের দিয়ে। আমি এখন বের হব, আজ সংবর্ধনা সভা। ইলহাম মাথা নাড়ায়। শামীম বলেন, বাবা আসবে কবে? সামনের সপ্তাহে। শামীম উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরের দরজার কাছে এসে থেমে যায়। দরজা ভেতর থেকে বন্ধ। শামীম মৃদু স্বরে ডাকেন, আলো। বারবার ওই পিচাসটা মুখে নিজের নাম উচ্চারণ হতে শুনতেই আলোর গা রিরি করে ওঠে। শামীম কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলে, দরজা খোলো। শুধুমাত্র বিছানাটা তোমাকে ছেড়ে দিয়েছি। এই ঘরটা না, এই ঘরটা আমার। আলো, দরজা খোলো। আলো দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। সরে গিয়ে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে থাকে। শামীম ভেতরে ঢুকে একবার আলোর দিকে তাকায়, তারপর আলমারি থেকে তার পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। শুভ্র সুতির পাঞ্জাবি, তার উপরে মুজিব কোট চাপিয়েছে আসছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিজে সে আয়নার সামনে দাঁড়িয়ে নেয়। নিজের চুল ঠিক করে আয়নার মধ্যে আলোর প্রতিবিম্বের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার মায়ের জ্বর সেরেছে? ভাইয়েরা আজ কলেজে গিয়েছে? আলো চমকে ওঠে। শামীমের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, পেয়ে গিয়েছেন তো আমায়। হয়ে গিয়েছে না প্রতিশোধ নেওয়া? এখনো কেন ওদের পিছু পড়ে আছেন? ছেড়ে দিন ওদের। শামীম আলুর দিকে এগিয়ে এসে শুকনো হাসি হাসে। তারপর বলে, বাহ, এই তো এভাবে কথা বলবে আলু। মেয়ে মানুষ ঠিক এভাবে কথা বলে, নমনীয় হয়ে। তাহলে যদি পুরুষের মন গলে, জেদ দেখিয়ে কিছু বললে পুরুষ শুনবে না কোনো।
শামীমের এই কথাটিতে শামীমের প্রতি আলোর ঘৃণা আরও এক ধাপ বেড়ে যায়। সে কিছু না বলে চোখ নামিয়ে নেয়। বলতে বলতে সে ক্লান্ত। শামীম বলে, নজর রাখছি না ওদের উপর, দেখভাল করছি। তোমার বাই দুটো একেবারে যা তা লেভেলের ভীতু, ওদের দেখভাল করতে হবে প্রচুর। যতই যাই হোক আমি ওদের দুলাভাই। দুলাভাই শব্দটা শুনে আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। শামীম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর হাত ধরে আলোর এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। শামীম আবারও ধরে আলোর হাত, তারপর আলোর কুইনের দিকটা দেখে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এতটা কেটেছে কীভাবে? আলো হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বারান্দায় চলে যায়। শামীম 1 মিনিট দাঁড়িয়ে থেকে ড্রয়ার থেকে একটা মলম আর 3টে পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, মলমটা লাগিয়ে নিও। আর আমার বাড়ির প্রাচীরের খুব উঁচু আলু, এই প্রাচীর টপকে পালাতে পারবে না তুমি। শুধু শুধু তার কাটার লেগে নরম ত্বক ক্ষতবিক্ষত হবে। আজ প্রথম এবং শেষ। এরপর কখনো যদি দেখে তুমি বাগানে গিয়েছো তাহলে খুব খারাপ হবে। আজকে এই চমৎকার পাকনামির জন্য তোমাকে শাস্তি হিসাবে এই পাঞ্জাবি 3টা দিয়ে গেলাম, বোতামগুলো লাগিয়ে রাখবে। শামীম চলে যায়। আলো চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চালাক শিয়ালটাকে ঠিক বুঝে গিয়েছে আলো বাগানে কেন গিয়েছিল। আমাদের সময়ানুবর্তী ভাই আজ লেট করেছে, এই ব্যাপারে তোমাদের মতামত কি ভাই লোক? রাতে এমন প্রশ্ন সবাই ওর মুখের দিকে তাকায়। ফুয়াদ চেয়ার টেনে বসতে বসতে বলে, কাল সারাদিন ধকল গিয়েছি, তাই ঘুমটা একটু গভীর হয়েছে বোধহয়। ফুয়াদের এমন উত্তর বিরোধিতা করে তৌফি বলে, না ভাই, ভাই তো এই প্রথম এত ধকল সামলাইস না। এসব ভাইয়ের অভ্যেস আছে। আসলে নতুন বউ রেখে বিছানা ছাড়তে ইচ্ছে হয় না পুরুষ মানুষের। আমাকে দেখেন, আমি তো আসতে চাইনি এত তাড়াতাড়ি। রনি ভাই ঘাড় ধরে নিয়ে আসছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। আবারও ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাই ওই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবে সেটাই তো বুঝতে পারছি না। ওই মেয়েকে তো ভাই ভালোবাসে না। ভালো আজ বাসে না, কাল তো বাসতেই পারে। তৌফি এমন কথাই রাহাত বলে, ভাই অমন মেয়েকে কখনোই ভালোবাসবে না। ওই মেয়ে আজীবন একটা জেদ হয়ে থাকবে ভাইয়ের কাছে। না ভাই, মিলিয়ে নিন আমার কথা। মেয়ে মানুষ জাদু জানে ভাই। দেখবেন একদিন ঠিকই ভাই ওই মেয়েকে বুকে টেনে নিয়ে বলবেন, ভেঙেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সবাই চাপা স্বরে হেসে ওঠে তৌফির কথায়। তৌফি মুখে হাসি হাসি করে বলে, স্ত্রীকে বিছানার সৌন্দর্য উপাধি দেওয়ার ভাই একদিনও ওই মেয়েকে মাথায় তুলে নাচবে। এটাই যদি না হয় তাহলে আমার নাম উল্টে ফেলবেন। আমি একটি তোর নাম উল্টো ফেলেছি, তোর নাম আজ থেকে ফত্ত। এমন সময় শামীম এসে দাঁড়ায় সেখানে। শামীমকে দেখে তৌফি চুপ হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, দেরি হলো কেন? প্রথম দিনই তো এত দেরি, জনগণ তো আশাহত হবে নাই তা? শামীম চেয়ার টেনে বসতে বসতে বলে, ইসমাম আসবে কাল, ওর জন্য বাড়িটা একটু গুছগাছ করিয়েছে। লোককে বুঝিয়ে দিয়ে এলাম সবটা। তৌফি সামনের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মুজির কোট গায়ে আপনাকে পুরো শেখ মুজিরের মতো লাগছে, শুধু গোঁপ এবং হাতে পাইপটা নেই। আরাফ পানি খেতে নিচ্ছিল। তৌফির কথা শুনে কাশি উঠে যায় আরাফের। ফুয়াদ শামীমের দিকে তাকিয়ে বলে, এখন চল, বসে বললি কেন? আজ তোর সম্বোধনা অনুষ্ঠান, তোর কোনো শীত গরম দেখছি না। শামীম উঠে দাঁড়ায়। সত্যি কোনো এক অজানা কারণে সে আগ্রহ পাচ্ছে না কোনো কিছুতে। মন পড়ে আছে বাড়িতে। এর কারণ কি? এই দাঁড়া। আজান আয়াত হাঁটতে থাকে। পিছন থেকে কলেজে কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের। এই তোদের দাঁড়াতে বলছি না। দুজনে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। এদের মধ্যে একটা খুব লম্বা দেখে ছেলে ধমকে সুরে বলে, নাম কি তোদের? আজান রমণী হয়ে বলে, আমি আজান ও আয়াত, কোন ক্লাস? ইন্টার ফার্স্ট ইয়ার। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয়, জানিস না? আজান আর আয়াত একে অপরের মুখ চাওয়াচাই করছে। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে লম্বা ছেলেটাকে বলে, দীপু কপাল কুচকে বলে, তা তো দেখছি। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, এই কলেজের নিয়ম জানিস? আজান আয়াত মাথা নাড়ায়। দীপু বলে, কলেজে ঢুকে বড় ভাইদের সালাম দিতে হয়। একটা ছেলে আজানের চোখ থেকে চশমা খুলে নেয়। চশমা নিজের চোখে লাগিয়ে বলে, ওর চশমাটা দিয়ে দিন, চশমা ছাড়া ওর অসুবিধে হয়। কঠিন গলায় বলে আয়াত। দীপু কপাল কুচকে আয়াতের দিকে তাকিয়ে বলে, বাবা, বিড়াল মিউ মিউ করতে জানে দেখছি। আচ্ছা, চশমা ফেরত পাবি, আগে একটু নেচে দেখা।
নাচে যদি 10-এ 10 পাস তাহলে চশমা ফেরত পাবি। পাশ থেকে একটা ছেলে দাঁত বের করে বলে। কথাটা বলি ছেলেটা ফোনে একটা হিন্দি গান ছেড়ে দেয়। আজ আনায়াত ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। রনি নাম্বার দেখে স্বামী ফোনটা রিসিভ করে কানে ধরে। ও পাশ থেকে রনি বলে, আপনার দুদু ভাতু শ্যালকে দুটোকে ব্যাগ দিচ্ছে, ওনার্সের কিছু রাম ছাগল কি করব। তুই ভালো করে জানিস তুই কি করবি, শুধু শুধু আমাকে ফোন দিয়েছিস কেন? ঠান্ডা গলায় জবাব দেয় স্বামী। তারপর বলে ওঠে, দাঁতগুলো নাড়িয়ে দে, একেবারে ফেলে দিস না। রনি ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইয়ের বিয়ের চক্করে রাজনীতি ছিল, কখনো সেলসম্যান, কখনো ওষুধের ডিলার, কখনো গুন্ডাগিরি করতে হচ্ছে। কি দিন এলো তার। রিহানা মাথা ঘুরিয়ে খোরশেদের দিকে আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। আমতা করে বলে, ওর মেজো মামার কাছে গিয়েছে, ওর নানি একটু অসুস্থ, দেখতে চেয়েছে, চলে আসবে। খোরশাদ যেন বিশ্বাস করতে পারছে না সবটা। বিষয়টা তার কাছে খুব গোলমেলে লাগছে। আতাউর আলম হুট করে নির্বাচন বর্জন করে গর্তে ঢুকে গিয়েছে, এদিকে তার মেয়ে বাড়ি থেকে উদাম। বিষয়টি খুবই গোলমেলে। দীপুর পেছনে দাঁড়িয়ে রনি বলে, নার্স, দেখতে ইচ্ছে করছে তোদের? আজ আনায়াত রনির কণ্ঠস্বর শুনে একটা ঢোক গিলে ফেলে। এ তো সেই লোকটা যে সেই দিন রাতে তাদের গলায় ছুরি ধরেছিল। এইখানে চলে এসেছে। দীপু রনিকে দেখে ঘাবড়ে যায়। সাবিব ইয়াসের খাস চেলা রনি, এ কেন এসেছে এখানে? রনি এগিয়ে যায় দীপুর দিকে, কঠিন গলায় বলে, নাচ দেখবি? দীপু একটু সাহস যাচতে চায় নিজের দলের কাছে, মুখ ফুলিয়ে বলে, এটা আমাদের কলেজের মামলা। কিন্তু ওরা তো আমার লোক। আপনাদের লোক মানে? মানে আমাদের স্বামী ভাইয়ের একটা নাচের গ্রুপ আছে, বুঝলি? ওরা সেই দলের লোক। আমাদের লোক এভাবে কোনো পারিশ্রমিক ছাড়া নাচে না, তার জন্য অনেক বড় দাম দিতে হয়। দাম মানে? হ্যাঁ, দাম। আপাতত তোর দাঁতগুলো দে। দীপু কিছু বোঝে ওঠার আগে সশব্দে দীপুর ডান গালে একটা চড় বসিয়ে দেয় রনি। ওইখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে আটকে ওঠে। রনি আজান আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ক্লাসে যাও। সারাটা দিন শামীম বাইরে কাটিয়ে সন্ধ্যায় নাগাদ বাড়ি ফিরেছে। গাড়ির পিছনে সিটে দুটো ফুলের মালা ভর্তি হয়ে গেছে। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে হেঁটে বাড়ির ভেতরে যায়। ইহান তার বড় বাবাকে দেখে ছুটে আসে। ইহানকে খুলে নিয়ে গালে চুমু খায় স্বামী। লিভিং রুমে এসে দাঁড়ায় ইহানের নতুন টিচার শান্ত। ফর্সা এবং সুদর্শন একজন যুবক। কাঁধে ব্যাগ উঠিয়ে নিয়ে শামীমের দিকে তাকে মাথা নিচু করে সালাম দেয়। শামীম সালামের উত্তর দিয়ে বলে, নাস্তা করেছো? নিচু স্বরে বলে শান্ত। তারপর চলে যায়। শামীমের কাছে ছেলেটিকে বরাবরই রকমের বোকা বোকা মনে হয়। একজন প্রাপ্তবয়স্ক ছেলে, শামীমের বয়সী, কেমন মাথা নিচু করে হাঁটা চলা করে। মাথায় একটা ঘোমটা দিলেই পুরোপুরি মেয়ে মানুষ লাগতো। শামীমের কাছে লোকটির আচার আচরণ হাস্যকর লাগে। এভাবে মাথা নিচু করে হাঁটার মেয়ে মানুষ পুরুষ হাঁটবে বুক ফুলিয়ে সিংহের মতো। ঋতু এক গ্লাস লেমন ওয়াটার এনে শামীমের দিকে এগিয়ে দেয়। শামীম হাসি দিয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিতে দিতে বলে, সব ঠিকঠাক? না ভাইয়া, একটু সমস্যা আছে। শামীম চুমুক দিতে গিয়েও দেয় না। ঋতু বলে, ঘরে গিয়ে দেখুন। শামীম গ্লাসটা ঋতুর হাতে দিয়ে হনন করে চলে যায় নিজের ঘরে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখ কপালে উঠে যায়। পুরো ঘর টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলু তার শখের দামি পাঞ্জাবি তিনটে খুব যত্ন করে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। আলুর এমন শিশু সুলভ আচরণ শামীমের খানিকটা রাগ উঠিল। সে তার অনুভূতি ব্যক্ত করে না, বরং ঠান্ডা গলায় বলে, বড্র পরিশ্রমী মেয়ে তুমি আলু। পাঞ্জাবি তিনটা মাঝ বরাবর একটুখানি কেটে ফেললেই সেগুলো পরা অযোগ্য হয়ে যেত, কিন্তু তুমি কত ধৈর্য দেখালে। আলু মেঝেতে চুপচাপ বসেছিল। শামীমের দিকে না তাকিয়ে বলে, সুযোগ পেলে আপনার শরীরটাও এভাবে টুকরো করব আমি। শামীম বাঁকা হাসি হেসে আলমারি থেকে তার একটি ট্রাউজার আর টি শার্ট বের করে আলুর দিকে না তাকিয়ে বলে, খালি কলছি বাজে বেশি, প্রবাদটার পারফেক্ট উদাহরণ তুমি আলু। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে জামা কাপড় পাল্টে নিয়ে বের হয় সীতারা। কে ডেকে ঘরটা পরিষ্কার করে দিতে বলে শামীম। সীতারা ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। শামীম আলুর দিকে তাকিয়ে বলে, মেঝেতে বসে থাকো কেন এভাবে? আলু তার উত্তর দেয় না। শামীম আলুকে ভালো করে লক্ষ্য করে বলে, ওষুধ লাগাওনি কেন হাতে?
আলো চোখ মুখ কুঁচকে ফেলে। শামীম বিছানার উপর থেকে মলমটা উঠিয়ে নিয়ে এসে আলোর সামনে বসে। আলোর হাতটা ধরে কিছুক্ষণ ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, এরকম একটা গভীর ক্ষত এভাবে খোলা রেখে ঘুরে বেড়াচ্ছ, ইনফেকশন হয়ে যেতে পারে। এতটুকু কমন সেন্স নেই তোমার? সচেতন বাবার সচেতন কর না। হোক ইনফেকশন, আপনার থেকে ভয়ঙ্কর কিছু না সেটা। ঠান্ডা গলায় বলে আলো। শামীম কিছু না বলে আলোর হাত ধরে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য আলো এই ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলেন, এভাবে কথায় কথায় ছোঁয়ার অজুহাত বের করবেন না, জানোয়ার, জালিম কোথাকার। শামীম ম্লান হেসে আলোর দিকে তাকায়। তারপর আলোর হাতটা তার শক্তিশালী হাত শক্ত করে ধরে। আলো শামীমের শক্তির সাথে পেরে ওঠে না। শামীম ওষুধটা আলোর হাতে লাগিয়ে দিতে দিতে বলে, তোমাকে ছুতে আমার কোনো অজুহাত কিংবা নাটক করতে হবে না আলো। ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। তোমাকে ছোঁয়ার ইচ্ছে হলে আমি কোনো অজুহাত খুঁজতে যাব না। আলো নিজের অসহায়তার কাছে শামীমকে আরও একবার উচ্চারিত হতে শুনে ঠোঁট কাঁপাতে থাকে। শামীম আলোর ক্ষততে ওষুধটা লেপটে দিয়ে আলোর দিকে তাকায়। আলোর চোখে পানি দেখে তার হঠাৎ করে মনে হলো এরকম একটা কথা বলা তার ঠিক হয়নি। ভয় পেয়েছে মেয়েরা। পরক্ষণে মনে পড়লো ভয় দেখানোর জন্যই তো বলেছে সে কথাটা। শামীম উঠে দাঁড়ায়। আলো অপুষ্ট স্বরে বলে ওঠে, জানোয়ার পিশাচ। শামীম আলোর দিকে ঘুরিয়ে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার মুখে ব্যথা করে না? এক কাজ করবে, বারবার কষ্ট করে আমাকে এসব না ডাকে একটা টেপ রেকর্ডার গালাগালি রেকর্ড করে রাখবে। তারপর আমি বাড়িতে ফিরলে আমার কানের কাছে রেখে অন করে দিয়ে বসে থাকবে। তোমার কষ্ট হবে না। আলো মুখ ফুরিয়ে নেয়। শামীম বলে, কাল সকালে আমার ছোটো ভাই আসবে আমেরিকা থেকে। তুমি এ বাড়ির বউ, তাই ভাবলাম তোমাকে বলে রাখি কথাটা। তার সামনে কোনো রকম উদ্ধতা দেখাবে না তুমি। সে খুব ভালো একটা ছেলে, তাকে অপমান করে গালি দিয়ে কোনো কথা তুমি বলবে না। আমি বরদাস্ত করবো না আলো। কাকে করছিস ছোটো? গার্লফ্রেন্ড? ভিড়ের মধ্যে ভাইয়ের কণ্ঠস্বর শুনে ইসমামের মুখে হাসি ফোটে। সে প্রস্তুত ছিল এই মুহূর্তের জন্য। ইসমাম জানতো ভাইয়া ছুটে চলে আসবে তাকে রিসিভ করতে। ভাইয়ার কাছে ইসমামের থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। ইসমামের চোখ খুঁজতে থাকে শামীমকে। শামীম এক হাত উঁচু করে ধরে বলে, আমি এখানে ছোটো, ডানে দেখা। ইসমাম ডান হাত তাকাতেই দেখতে পায় তার ভাইয়া তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। সেই মুখ, সেই হাসি, সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই ফিট বডি, পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখা স্টাইল, সেই পেশিবহুল শক্তিশালী হাত, সেই সিংহের মতো টান টান হয়ে দাঁড়িয়ে থাকা। 4 বছর আগে ভাইয়াকে যে ঠিক যেরকম দেখে গিয়েছে এই ভাইয়া আর সেই ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য ইসমামের চোখে ধরা পড়ছে না। শামীম হাত বাড়িয়ে আছে। ইসমাম প্রায় ছুটে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে। তারপর বলে, তুমি আগের মতোই আছো ভাইয়া, পারফিউমটাও বদলাওনি, একই ফ্রেগ্রেন্স। হ্যাঁ, যেটা তুই চুরি করে মাখতি গাই, আমায় না বলে। শামীম হেসে বলে কথাটি। ইসমাম হেসে ফেলে। ভাইয়ার কপালের দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম কপালের কাছে কিছু চুল উঠে গিয়ে টাক হয়ে গিয়েছো তুমি। ভিডিও কলে অন্যরকম লাগতো। 30 পেরিয়েও নায়কের মতো সুন্দর যত্ন দেখতে তুমি। একটুও বদলাওনি তুমি, সিটে ফোটাও না। কিন্তু তুই বদলে গিয়েছিস। তোকে কোন বেটা ছেলেদের মতো লাগছে। আগের সে বাচ্চা বাচ্চা ভাবটা নেই, সুপুরুষ লাগছে। ইসমাম হাসে। শামীম বলে, তখন এদিক ওদিক তাকিয়ে কাকে করছিলি? প্রেমিকা? তোমাকেই ভাইয়া। কথাটি বলে ইসমাম আশেপাশে তাকায়। তারপর ম্লানও হেসে বলে, আমি জানতাম আর কেউ না আসুক তুমি অবশ্যই আসবে। বাবা চেন্নাই গিয়েছে ছোটো। ইলহাম আর স্ত্রীকে আমি নিষেধ করেছি আসতে। তাদের বাড়িতে কিছু কাজ দিয়েছি। ইসমাম চুপ করে থাকে। শামীম ইসমামের কাঁধে হাত রেখে বলে, চল, বাড়িতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তোর জন্য। ইহান খুব এক্সাইটেড। ওকে তো 1.5 বছরের দেখে গিয়েছিলি তুই। তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। মেজো ভাবি কেমন আছে? ভাইয়া শুধরেছে নাকি আছে আগের মতোই? শামীম কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠে ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেয়র সাহেব কোন সারপ্রাইজের কথা বলেছিলেন? কি সারপ্রাইজ? শামীম ড্রাইভ করতে করতে ইসমামের দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, বাড়িতে চল, দেখতে পাবে। ইস্যুর বিয়ে ঠিক করেছো? আগে চল বাড়িতে। দুজনের দৃষ্টি সামনের দিকে। শামীম কিছু সময় পর বলে ওঠেন, কি আবদার তোর? ইসমামের চোখ মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। শামীমের চোখে তা ধরা পড়ে। ঠান্ডা গলায় বলে, আমি জানি তুই এমন কিছু চাইবি না যেটা আমি তোকে এনে দিতে পারবো না, বা আমার
অকাদের বাইরে। তবুও যদি এমন কিছু হয় তাহলে জেনে রাখ, তোর ভাইয়া কোনো বাক্য ব্যয় না করে তোর আবদার পূরণ করবে। এতটা টেনশন নেওয়ার কিছু নেই। ইসমাম শামীমের কথায় স্বস্তি পায় না। সে তার ভাইয়াকে খুব ভালো করেই চেনে। কখনোই ভাইয়া অর্দিতাকে মেনে নেবে না, কখনোই না। তবু এটা ইসমামের প্রথম এবং শেষ চেষ্টা। শামীম দৃষ্টি সামনের দিকে রেখে ইসমামকে বলে, গাজীপুরের বাগান বাড়িটা বাবাকে দিয়ে তোর নামে লিখে দিয়েছি। তোর তো নিরিবিল স্থান খুব পছন্দ, ওখানে গিয়ে সময় কাটাতে পারবি। এসব আমার কিছুই চাই না ভাইয়া। বাবার কোনো সম্পত্তির ভাগ আমি চাই না। পরে আবার কথা শোনাবে আমি সম্পত্তির লোভে দেশে ফিরেছি। বাবার উপর তোর কেন এত রাগ বলতো? বাবা তো সব কিছু থেকে বেরিয়ে এসেছে। রাগ থাকলে আমার উপর থাকার কথা। রাজনীতি আমি করছি। ইসমাম চুপ করে থাকে। শামীম বলে, তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি আমি, তোর ফুয়াদ ভাইয়ের কাজিন। ফুয়াদ আমাকে ছবি দেখিয়েছে, তোর পছন্দ হবে। মেয়েটি 14 গোষ্ঠীতে কেউ রাজনীতির সাথে জড়িত নেই, একেবারে তোর মনের মতো সম্বন্ধ। ইসমাম ম্লান হাসে। শামীম বলে, সিরিয়াস আমি ছোটো, একবার যখন দেশে এসেছিস আর যেতে পারবি না। তুই লেখাপড়া অনেক করেছিস। নিচতলায় শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। আলো সেদিকে কান্না দিয়ে জানলার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এখান থেকে দৃষ্টি দিলেই দূর তাদের কলেজের 5তলা ভবনে কিছুটা দেখতে পাওয়া যায়। আলোর বুকটা হু হু করে ওঠে। সামনের সপ্তাহে তাদের ইনকোর্স এক্সাম শুরু হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আলো এক্সাম দিত। এখন তো আলো পুরো জীবনটাই অনিশ্চিত। শুধুমাত্র একটা মানুষের জেদের আর প্রতিহিংসার শিকার হয়েছে সে। দরজায় নব ঘোড়ার শব্দ হয়। আলো ঘুরে তাকায় না। পিচাসটা সকাল সকাল কোথাও বেরিয়ে গিয়েছে। নিশ্চয়ই সে ফিরেছে। ভাবি, ঋতু আলোকে ডাকে। আলো কপাল কুঁচকে তাকায়। ঋতুর হাতে কিছু বক্স। আলোর দিকে তাকে আমতা আমতা করে বলে, আপনার জিনিসপত্র সব ভাইয়ার আলমারির পাশের যে আলমারিটা আছে সেটাতে গুছিয়ে রেখেছি ভাবি। আলো কিছু না বলে আবারও জানলার বাইরে দৃষ্টি দেয়। ঋতু হাতের বক্সগুলো বিছানোর উপর রাখতে রাখতে বলে, আমাদের শাশুড়ি মায়ের গয়না ভাবি। মা সব কিছু 3 ছেলের বইয়ের জন্য ভাগ করে দিয়ে গিয়েছিল। এইগুলো আপনার ভাগের গয়না। আলো রাগ উঠে যায়। ঋতু নামের ভীতু মেয়েটাকে দুটো মন্দ কথা শুনিয়ে কোনো লাভ হবে না। আদৌ তাই সে চুপ থাকে। ঋতু একটা বক্স থেকে 2টা সোনার বালা বের করে আলোর কাছে এগিয়ে যায়। অনেকটা সাহস নিয়ে আলোর হাত ধরে বালা দুটো পরিয়ে দিতে দিতে বলে, এই দুটো কিন্তু আমার শাশুড়ি মায়ের ব্যবহার করা। এই দুটোর কোনো ভাগ হয়নি। তিনি বলে গিয়েছেন এই দুটো তার বড় ছেলের বউ পাবে। তিনি পেয়েছিলেন আমাদের দাদি শাশুড়ির থেকে। দাদি শাশুড়ি পেয়েছিল তার শাশুড়ি মায়ের থেকে। আলো হাত সরিয়ে নেয় না। শামীমের পোষ্য মানুষগুলোকে কিছু বলতে ইচ্ছে হয় না তার। সে একদৃষ্টি তাকিয়ে আছে তার হাতের দিকে। এদিকে শামীম ইয়াসের তার পায়ের শিকল পরিয়ে দিয়েছে। আর আজ হাতে এই চুড়ি। একটু একটু করে আলোর অস্ত্র মিটে যাচ্ছে। ঋতু আলোর আলমারি খুলে একটা গোলাপি রঙের কাঞ্চিবরম শাড়ি বের করে বিছানার উপর রেখে বলে, গোলাপি রঙের বেশ মানায় আপনাকে ভাবি। এটা পরে নিন। আজ আমাদের ছোট দেবর আসার উপলক্ষে বাড়িতে নতুন নতুন মেহমান আসবে কিছু। ভাইয়া বলে গিয়েছে আপনাকে রেডি করিয়ে রাখতে। আজ সকাল সকাল এলেন যে? ঈশিতার কথায় শান্ত একবার ঈশিতার দিকে তাকায়, চোখ নামিয়ে নেয়। ঈশিতা ভালো করে লক্ষ্য করে লোকটাকে। ঘন কালো ছাকড়া চুলে সুদর্শন এক যুবক। মোটা কালো ফ্রেমের চশমা, আড়ালে 2টো সহজ সরল চোখ। বেশিরভাগ সময় যার দৃষ্টি থাকে মেঝের দিকে। যেন এ বাড়িতে ঢুকে সে অন্য কিছুর দিকে তাকালে স্বামী মিয়েসের মির্জা তার প্রাণ নিয়ে নেবে। ঈশিতা মৃদু স্বরে বলে, মেঝেতে কিছু খুঁজছেন? কিছু কি পড়ে গিয়েছে আপনার? জি না। তাহলে মেঝের দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখলে মনে হয় আপনার কোনো অমূল্য সম্পদ মেঝেতে পড়ে গিয়েছে আর আপনি সেটা খুঁজে বেড়াচ্ছেন মেঝেতে। শান্ত কিছু বলে না। মনে মনে সে প্রচণ্ড বিরক্ত হয়। এই বাড়িতে টিউশন নেওয়াটা তার ভুল হয়ে গেছে। এই বাড়ির কোনো লোকই তার সুবিধার মনে হয় না। সবাই গুন্ডা প্রকৃতির। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিও তাই। কথাবার্তায় কোনো আন্তরিকতা নেই। হয়তো সে গরিব শ্রেণীর কেউ, তাই তাকে এমন ব্যবহারে ফেস করতে হয়। ঈশিতা শান্তকে নিশ্চুপ থাকতে দেখে বলে, আপনাকে পরপর কয়েকটি প্রশ্ন করলাম, আপনি একটারও উত্তর দিলেন না। আপনি ইহানকে পড়ান কিভাবে, সেখানে নিজের মুখ থেকে কথা বের হয় না? শান্ত একবার ঈশিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলে, সকাল সকাল এসেছি কারণ ঋতু ভাবি ডেকেছে। ইহানের ছোট চাচা আসবে, তাই সকাল সকাল পড়ে যেতে হবে। আর আমি মেঝেতে কিছু খুঁজছিলাম না। আমার কোনো অমূল্য সম্পদ নেই যেটা মেঝেতে পড়ে গেলে আমি খুঁজবো। আমি এভাবেই হাঁটি।
কথাটা বলে শান্ত সদর দরজায় এগিয়ে যায়। ঈশিতা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শান্তর দিকে। যতটা বোকা আর শান্ত ভেবেছিল এই ছেলেটা তা নয়। শান্ত কিছু দূর গিয়ে পেছন ফিরে ঈশিতার দিকে একবার তাকায়। ঈশিতার দৃষ্টি তার চোখের দিকে। ঈশিতা কখনো বুঝতে পারেনি সে খুব শীঘ্রই ওই মোটা কালো ফ্রেমের চশমা নিচে শান্ত দুটি চোখের মায়ে আটকে পড়তে চলেছে। ভাইয়াকে দেখে বুক জড়িয়ে ধরল ইলহাম। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। যত মান অভিমান হোক না কেন রক্তের টান উপেক্ষা করা মানুষের পক্ষে অসম্ভব। ঈশিতা পাশ থেকে বলে ওঠেন, কত জন্ম অপেক্ষা করাবি আমাকে ইসমাম? ভাইয়াকে ছেড়ে আমাকে দেখ, আমার গিফট দে। ইসমাম ইলহামকে ছেড়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারলাম ইস্যু, তোমার বিয়ে কেন হচ্ছে না। তোমার যা চেহারা হয়েছে তাতে পাত্র জুটবে বলে মনে হয় না। ঈশিতা ইসমামের বুকে আদর সহিত কিল ঘুষি মেরে বলে, আমার ভাইদের থেকেও দেখতে হ্যান্ডসাম রাজপুত্রর মতো বড় হবে আমার, দেখিস তোরা হাও হয়ে যাবি। ইহান গুটি গুটি পায়ে লিভিং রুমে গিয়ে দাঁড়ায়। ঋতু তাকে নিয়ে এসেছে। ইসমাম ঋতুর দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আরেকজন। হোসেনে আর শান্তি দাঁড়িয়ে আছে ভাবি, মাথায় এত বড় ঘোমটা। ঋতু মুচকি হাসে। ইসমাম ইহানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে, আমাকে চিনেছো তুমি? আমি ছোট বাবা তোমার। ইয়ান অবাক চোখে তাকিয়ে আছে তার ছোট বাবার দিকে। ইসমাম এসে ওকে কোলে তুলে চুমু খায়। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে। গায়ে ওই লোকটার দেওয়া শাড়ি গহনা। নিজের দিকে তাকাতে আলো দুঃখে হচ্ছে খুব। নিচে ওই লোকটা আনন্দ করছে। আজ তার ভাই এসেছে, তার পরিবার সম্পূর্ণ হয়েছে। লোকটাকে দেখে যতদূর মনে হচ্ছে লোকটা তার পরিবারের লোকদের প্রচণ্ড ভালোবাসে। অথচ এই লোকটা আলোকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিজের কারাগারে বন্দি করে রেখেছে। ইসমাম এদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া বলেছে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে তো কোনো সারপ্রাইজ নেই। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। শামীম ইসমামকে সোফায় বসার নির্দেশ দিয়ে নিজেও বসে। ইহান তার ছোট বাবার কাছ থেকে উঠে গিয়ে বড় বাবার কোলে বসে পড়ে। শামীম ইসমামের দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি বিয়ে করেছি ছোটো। ইসমাম প্রথম বুঝে উঠতে পারেনি ভাইয়ার কথা। কয়েক মুহূর্ত সময় নিয়ে সে যেই না সবটা বুঝেছে তর্মি চাপা স্বরে চেঁচিয়ে বলে, রিয়েলি ভাইয়া মজা করছো না তো? স্বামী মৃদু হেসে মাথা নাড়ায়। ঋতু এবং ঈশিতা একে অপরের দিকে শুকনো মুখে তাকায়। ইসমাম শামীমকে বলে, এত বড় একটা কথা তুমি এখন বলছো ভাইয়া? এটা কোনো কথা? আমি খুব করে চাইতাম তুমি বিয়ে করো, আর তুমি আমাকে না জানিয়েই। ইলহাম শামীমকে থামিয়ে দিয়ে বলে, তোকে সারপ্রাইজ দিয়েছি, এত খেপে যাচ্ছিস কেন তুই? ইসমাম অভিযোগের সুরে বলে, খেপে যাচ্ছি না, আমি সবার জন্য কত গিফট নিয়ে এলাম, সেখানে নতুন ভাবিকে খালি হাতে দেখব? কি একটা লজ্জায় ফেলে দিলে তুমি ভাইয়া। আচ্ছা নতুন ভাবি দেখতে কেমন? ফুলির মা পাশ থেকে বলে, একেবারে হিন্দি সিনেমার নায়িকা দিব্যা ভারতীর মতন ছোট ভাইজান, কিন্তু গায়ের রংটা একটু চাপা এবং একটু খাটো। তবে বড় ভাইজানের পাশে খুবই মানাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইসমাম হেসে ফেলে, তোমার বর্ণনা শুনে আমার তো আর তর্স হয়েছে না ফুলির মা। আমাদের বিদ্যা ভারতী ভাবি কোথায়? ডাকো তাকে, নাকি ভাইয়ার ঘরে গিয়ে দেখব? তুই বস, ঋতু ডেকে আনছে। শামীম ইসমামকে কথাটি বলে ঋতুর দিকে তাকায়। ঋতু মাথা নাড়িয়ে সিঁড়ির কাছে যায়। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কবে করলে বিয়ে? 4-5টা দিন আগে। নির্বাচনীয় ঝামেলার মধ্যে কি এমন তারা ছিল? প্রেমের বিয়ে নাকি ভাইয়া? কখনো তো বলনি আমাকে। বাবা জানে? ভাবি, আয়না রিজের প্রতিবিম্বের থেকে চোখ সরিয়ে ঋতুর দিকে তাকায়। দরজার বাইরে থেকে উকি দিয়ে ডাকছে আলোকে। নিস্তেজ কণ্ঠে আলো বলল, আবার কি? শাড়ি গয়না তো পরেছি। ঋতু ভেতরে ঢোকে। আলোকে একবার তাকিয়ে দেখে কি সুন্দর মুখশ্রী তার। ভাসুর এমনি এমনি দেওয়ানা হয়নি। সোনা গহনাগুলো পরে একেবারে নতুন বইয়ের মতো লাগছে আলোকে। চোখ ফেরানো দায়। আলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ঋতু বলে, নিচে চলুন ভাবি, ভাইয়া ডাকছে। আমি কেন নিচে যাব? তার দরকার থাকলে তাকে এখানে আসতে বলো। আপনাকে নিচে নিয়ে যেতে বলেছে। তার ছোট ভাই এসেছে, সম্পর্কে আপনার দেবর। তাতে আমার কি? যাকে স্বামী বলে স্বীকার করি না তার ছোট ভাইকে দেবর বলছো কেন? কঠিন গলায় বলে আলো। ঋতু বলে, চলুন ভাবি,
জেদ করবেন না, 2 মিনিট থেকেই চলে আসবেন। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঋতুর পিছু পিছু সিঁড়ির দিকে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ করে সে থমকে দাঁড়ায়। নিচে সবাই কথা বলছে। ইয়াসার মির্জা, ইলহাম মির্জা ছাড়াও অন্য একটি পুরুষ কণ্ঠ আলোর কানে যেতে সে চমকে ওঠে। সে কি সত্যি শুনছে নাকি তার ভ্রম? ঋতু আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে বলে, আসুন ভাবি। আলো কাঁপছে, তার মস্তিষ্ক কাজ করছে না। অত্যন্ত পরিচিত ওই পুরুষের কণ্ঠটি তার মস্তিষ্কে তীরের ফলার মতো আঘাত করছে। সে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি থেকে নামে। লিভিং রুমে সবাই বসে আছে। আলো অচেনা পুরুষটির চেহারা দেখতে পায় না। সে ওইদিকে ফিরে বসে, তার ভাইয়ার সাথে কথা বলছে। ক্রমে ক্রমে আলোর অস্বস্তি বেড়ে চলেছে। শামীম ইয়াসার আলোকে দেখতে পায়। হুট করে তার চোখ চলে যায় আলোর হাতের দিকে, তার মায়ের চুড়িতে। এই মেয়েটার দুটো হাত সজ্জিত হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আলো ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, ছোট ভাইজান, বড় ভাবি আইয়া পড়ছে। ইসমাম উঠে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকায়। আলো আর 2 কদম এগিয়ে যেতেই দাঁড়িয়ে পড়ে। ইসমাম আলোর মুখের দিকে তাকিয়ে আছে, হাসিতে প্রশান্ত হয়ে থাকা ঠোঁটজোড়া হঠাৎ করে অন্য রূপ ধারণ করেছে, কাঁপছে কিছুটা। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে আছে। সেই চোখ, সেই নাক, সেই ভ্রু যুগল, সেই থুতনির নিচের টুল। আলো ভুল দেখছে না, কিছুই ভুল দেখছে না সে। তার মস্তিষ্ক অনবরত কেউ হাতুড়ি পেটাচ্ছে, কেউ দামামা বাজিয়ে যাচ্ছে, অদৃশ্য কেউ চিৎকার দিয়ে বলছে, তুই ঠকেছিস আলো, তোকে ঠকানো হয়েছিল। ইসমাম বুঝতে পারছে না সে কি করবে। তার পায়ের দিকটা হঠাৎ করে অসাড় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরো শরীর তা ছড়িয়ে পড়ছে। শামীম ইসমামের পাশ থেকে বলে ওঠে, তোর বড় ভাবি আদ্রিতা আলো, চিনিস ওকে তুই? শামীম বোকার মতো তার ভাইয়ের দিকে তাকায় আলোর দিকে, ঈশিতার দিকে, ইলহামের দিকে, ঋতুর দিকে, ফুলির মায়ের দিকে, ইহানের দিকে। সে ফ্যাল করে দেখছে প্রত্যেকের মুখ। এটা কি কোনো ষড়যন্ত্র? তার সাথে সবাই মজা করছে নাকি? আলোর খেয়াল হলো সে হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দুবার দেখছে। মনে হচ্ছে দুজন দাঁড়িয়ে আছে তার সামনে। দুজন ইসমাম, দুজন প্রতারক, দুজন ধান্দাবাজ, দুজন মিথ্যুক মনে মনে বলতে থাকে। তুই শক্ত থাক আলো, দোহাই তোর, তুই দয়া করে শক্ত থাক। আলোর ভেতরে যে আলো আছে সে আলোর অনুরোধ রাখে না। তীব্র অভিমান, ঘৃণা, আঘাতে জর্জরিত হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। ঋতু চেঁচিয়ে ওঠে। বড় ভাবি, ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে অবাক হয়ে মেঝেতে পড়ে থাকে। অচেতন আলোকে দেখতে পায়। কয়েক মুহূর্ত কেটে যেতে শামীম ছুটে যায় আলোর কাছে, ঝুঁকে বসে পড়ে মেঝেতে। আলোর গলায় আলতো করে চাপড় মেরে গম্ভীর কণ্ঠে ডাকতে থাকে, আলো, আলো। ইসমাম শামীম আর আলোকে দেখতে থাকে। সে দাঁড়িয়ে আছে একটা জড় বস্তুর মতো, একটা পাথরের মতো। শামীম এদিক ওদিক তাকায়। ফুলির মা এক গ্লাস পানি নিয়ে এসে শামীমের হাতে দেয়। শামীম আলুর মুখে ছোটাতে থাকে পানে। কোনো কাজ হয় না তাতে। শামীম পাঞ্জাবির হাতা ভালো করে গুটিয়ে দিয়ে আলুকে পাজা কোলে করে তুলে নেয়। ইসমাম এক দৃষ্টিতে সে দৃশ্য দেখতে থাকে। আলোকে উঠিয়ে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। ঋতু, ঈশিতা, ফুলির মা চিন্তিত ভঙ্গিতে শামীমের পিছু পিছু যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকে ইসমাম এবং ইলহাম ইসমামের কাঁধে হাত রেখে বিরক্ত ভঙ্গিতে বলে, আমাদের বড় বাবির তখন সেন্সলেস হয়ে যাওয়ার রোগ আছে, ঘাবড়ে যাস না। তুই ঘরে গিয়ে রেস্ট নে। ভাত খাবি তো? সীতারাকে বলছি তোর খাবার টেবিলে দিতে। তোর পছন্দের সব রান্না করে রেখেছে সীতা আর ইহানের মা। ইসমাম ইলহামের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। বিছানায় আলোকে শুয়ে দিয়ে শামীম আলোর গালে হাত রেখে আলোকে ডাকতে থাকে। ঋতু আলোর পায়ের কাছে বসে চিন্তিত ভঙ্গিতে ইয়াসারকে বলে, ভাইয়া ডাক্তার ডাকেন, হুট করে এইভাবে অজ্ঞান কেন হয়ে যাবে? স্বামী মৃত্যুর দিকে তাকিয়ে একবার আলোর দিকে তাকায়। হঠাৎ করে তার ফোনে বেজে ওঠে সবুজের নাম্বার, তার মানে হসপিটাল থেকে এসেছে। শামীম ফোনটা নিয়ে বারান্দায় চলে যান। ঈশিতা এসে আলোর মাথার কাছে বসে। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি হলো বলো তো আপা, এমন করে অজ্ঞান হয়ে যাবে কেন? পাশে দাঁড়িয়ে থাকা ফ্লির মা নিচু স্বরে বলে ওঠেন, চিন্তা কইরেন না ভাবি, অজ্ঞান হয় নাই। বড় ভাবি নতুন নতুন জন্ম নির্ধারণ বড়ি খায় হয়তো, তাই হয়তো এমনি মাথায় ঘুরে পড়ে গেছে। বিয়ার পর পর আমিও ওইসব খাইতে পারতাম না।
শুধু বমি হইতো আর মাথা ঘুরতো সারাদিন। এখন গা শাওয়ার হয়ে গেছে। ঋতু কপাল কুঁচকে ফুলির মায়ের মুখের দিকে তাকিয়ে বলে। চুপ করবে তুমি? স্বামী ফোনে কথা বলে ঘরে এসে ঈশিতার দিকে তাকায়, তারপর বলে, ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু বের হতে হবে। জামিলের অবস্থা ভালো না, একটু দেখিস। ঈশিতা কোনো জবাব দেয় না। আলোর জন্য ভাইয়ার মধ্যে উৎকণ্ঠা দেখে সে কিছুটা অবাক হয়। স্বামী সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে ইসমাম এখনও লিভিং রুমে দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে বলে, তুই কি নতুন এ বাড়িতে? এখনও এখানে দাঁড়িয়ে আছিস? উত্তর পাশের গোটা সাজিয়ে রেখেছি, গড়ে গিয়ে রেস্ট নে। আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, এসে কথা হবে। শামীম তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় দেখলো না সে তার আদরের ছোট বাড়িটাকে কীভাবে কতটা জঘন্যভাবে ভেঙে চুরে দিয়ে গিয়েছে। খেয়াল করলো না শামীম ইয়াসের মিথ্যা। হসপিটালে পৌঁছে শামীম গাড়ি থেকে নেমে দেখে ফুয়াদ দাঁড়িয়ে শামীমের দিকে তাকিয়ে বলে, ইসমাম এসেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে। না আসলেও পারতি, আমরা দেখছি। অবস্থা স্টেবল এখন কিছুটা? শামীম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের ফোনের দিকে তাকায়, তারপর একজনকে ডাক্তারকে ফোন করে বলে, হ্যাঁ, আপনি পৌঁছেছেন ডক্টর? হ্যাঁ দেখুন, আচ্ছা রাখছি। ফুয়াদ অবাক হয়ে বলে, ডাক্তার কার জন্য? কে অসুস্থ? আলো কি হয়েছে? হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছে। কি যে একটা অবস্থা! তুই কি করতে চাচ্ছিস কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, জামিলের কাছে চলো। ডক্টর পৌঁছানো কিছুক্ষণ আগেই আলোর জ্ঞান ফিরেছে। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখছে সবাইকে। ঋতু নিচু স্বরে ডাকতে থাকে, ও ভাবি, শুনতে পাচ্ছেন? আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? আলো একটা দীর্ঘশ্বাসের সাথে চোখ দিয়ে দুফোঁটা পানি ছেড়ে দেয়। ঈশিতা তা খেয়াল করে বলে, কি সমস্যা বলো আমাদের। আলো উঠে বসতে চায়। ঈশিতা আলোকে ধরে বসিয়ে দেয়। সীতারা এসে জানায় নিচে ডক্টর এসেছে, তাকে উপরে পাঠাবে কিনা জানতে চায়। ঈশিতা বলে, পাঠিয়ে দাও। তেজি কণ্ঠে বলে ওঠে আলো। সবাই তার মুখের দিকে তাকায়। আলো আত্মনাদ করে ওঠে, কেউ আসবে না, আমি একা থাকতে চাই। আপনারা বেরিয়ে যান এই ঘর থেকে। তুমি অসুস্থ আলো, ডক্টর এসে দেখে যাক একবার। বললাম না কেউ আসবে না, বললাম না আপনাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে। আলোর কণ্ঠ কিছু একটা ছিল। সবাই চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ডক্টরের কথা শুনতে শুনতে শামীম বেশ কয়েকবার ফোনের দিকে তাকায়। ফুয়াদ তা খেয়াল করে। ডক্টর চলে যেতেই ফুয়াদ শামীমকে বলে, একটা লোক যে সবসময় তার ছেলে পুলেদের বলতো জরুরি কাজের সময় বইয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে, জরুরি মিটিংয়ে বইয়ের ফোন রিসিভ না করতে, সেই লোক বারবার বইয়ের চিন্তায় অস্থির হয়ে ফোন চেক করছে কেন? অদ্ভুত। ফাজলামি করিস না, বিয়ে করেছি, একটা রেসপন্সিবিলিটি আছে। ওদের মতো লুতুপুতু কথা বলার জন্য বসে নেই আমি। তা এতই যখন রেসপন্সিবিলিটি, তাহলে নিজের ঈশিতাকে ফোন করে জেনে নে জ্ঞান ফিরেছে কিনা। ওর ফোনের আশায় বসে আছিস কেন নিচে? নাকি যে ফোন দিলে তোর পুরুষত্ব অপমানিত হবে? শামীম ফুয়াদের দিকে চোখ রাঙিয়ে একবার তাকে হাঁটতে থাকে, তারপর বলে ওঠে, তার প্রয়োজন নেই, বাড়িতে যাচ্ছি, গেলেই দেখতে পাবো। ইসমাম দরজার সামনে এসে ঋতু ইসমামকে ডেকে বলে। বেশ কিছুক্ষণ পর ইসমাম কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি একটু ঠিক হইনি ভাবি, জার্নিতে মাথাটা খুব ধরেছে। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ যেতেই ফুপিয়ে ওঠে, শরীরটা একটু একটু করে কাঁপছে। জানলা থাই গ্লাসে খোলা, বাইরের সম্ভবত ঝড় হাওয়া বইছে, বৃষ্টি নামবে হয়তো। জানলা থেকে ঝোড়ো হাওয়া ঘরে প্রবেশ করে পুরো ঘর ছড়িয়ে পড়েছে। বাইরে যে ঝড় বইছে তার থেকেও 1000 গুণ বেশি ঝড় আলোর মনে বয়ে চলেছে। আলোর আলগা হয়ে যাওয়া খোপা খুলে গিয়েছে, চুলগুলো বেপরোয়া উঠছে। দরজার নব ঘোড়া শব্দ হতেই আলো মাথা তুলে চোখের পানি মুছে গুটি গুটি মেরে বসে থাকে। ভেবেছিল ইয়াসার এসেছে, ওই লোকটাকে যে তার চোখের পানি দেখাতে চায় না। আলোর ধারণাকে ভিত্তি করে ঘরে ঢোকে ইসমাম। আলো থমথমে মুখ নিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম ধীর পায়ে আলোর দিকে এগিয়ে আসে, ব্যাকুল কণ্ঠে বলে, অদ্রিতা। আলো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, ওখানেই দাঁড়িয়ে যাও। ইসমাম দাঁড়িয়ে পড়ে। আলো ইসমামের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ধরা গলায় বলে ওঠে, প্রতারক, ঠক, মিথ্যু, ধান্দাবাজ। ইসমাম আকুতি সুরে বলে, অদ্রিতা, আই ক্যান এক্সপ্লেন। এখান থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও প্রতারক। হিংস্র বাঘিনীর মতো গর্জে ওঠে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে আছে। আলো চোখ মুখে তীব্র ক্ষোভ ফেটে
পড়তে চাইছে। ইসমাম এক কদম সামনে এগোতে আলো দু কদম পিছিয়ে গিয়ে রাগে ফুঁসতে থাকে। ইসমাম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নরম সুরে বলে, এসব কিভাবে হলো অদ্রিতা? বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও। অদ্রিতা, আলো ইসমামের দিকে তেড়ে যায়, চেঁচিয়ে বলতে থাকে, লজ্জা করে না? লজ্জা করে না ভাইয়ের বউয়ের ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে? আলোর কথায় ইসমাম চোখ নামিয়ে নেয়। আলো একবার দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে ইসমামের দিকে তাকায়, বিড়বিড় করে বলতে থাকে, সেই জন্যই এত ভিড়, সেই জন্যই সামিম, ইয়াসার, মির্জার নামে কোনো বাজে কথা শুনতে পারতে না তুমি। আমারই ভুল, আমি বোকা, আমি বুঝতে পারিনি। ঝরঝর করে কেঁদে দেয় আলো। ঘেন্না করো না আমাকে অদ্রিতা, তোমাকে হারাতে চাইনি আমি, তাই বলিনি সত্যিটা। ইসমামের এই কথায় আলো দু চোখ পানি নিয়েও তার ছেলের হাসি হাসে তেজি কণ্ঠে বলে ওঠে, হারা চাওনি, হারিয়ে তো ফেলেছ। বেশ হয়েছে, বেশ হয়েছে, এটাই তোমার উচিত শিক্ষা। ইসমাম আহত চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, বাবা টিচার, মা গৃহিণী, বাবা মা সম্পর্কে মিথ্যে বলতে বাঁধল না একটু? তুমি তো সামিন, ইয়াসার, মির্জার চেয়েও নিকৃষ্ট। ছলনা করে পেতে চেয়েছিলে আমায়, নাকি কখনো চাওনি? ভেবেছিলে কিছুদিন টাইম পাস করে ছেড়ে দিয়ে লাপাত্তা হয়ে যাবে। হাদ্রিতা নামের বোকা মেয়েটা টেরই পাবে না। অদ্রিতা, ইসমাম আর কিছু শুনতেই চায় না আলোর মুখে। আলো বলতে থাকে, ধিক্কার জানাই তোমাকে, তোমার থেকে তো সামিন ইয়াসমান ঢের ভালো। যা করেছে সামনাসামনি করেছে, তোমার মতো প্রতারণা করে। আর কিছু বলতে পারে না আলো। পুরো শরীর ভেঙে কান্না আসছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। ইসমাম আলোর দিকে অসহায়ের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর কান্নাটা দমিয়ে আলো বলে ওঠে, একেবারে সামিন ইয়াসার, মির্জার হাতে গড়া পাষণ্ড তুমি। একবারও ভাবলে না একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলা ঠিক না? কি উদ্দেশ্য ছিল বলো? তুমি ভালো করেই জানতে, তুমি মির্জা বাড়ির ছেলে, জানতে পারলে আমি তোমাকে বরদাস্ত করব না। তবু কোন উদ্দেশ্য, কোন আশায় তুমি রিলেশন কন্টিনিউ করেছিলে বলো? ইসমাম কিছু বলে না। আলো চেঁচাতে থাকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওই মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যাও প্রতারক। শেষে কথাটা অত্যন্ত উচ্চ স্বরে বলে আলো। নিচতলা থেকে আলো চিৎকার শোনা যাচ্ছে। ঈশিতা ঋতুর দিকে তাকিয়ে বলে, কাকে বেরিয়ে যেতে বলেছে? ঋতু চিন্তিত ভঙ্গিতে শামীমের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ইসমাম ধীর পায়ে ঘর থেকে বের হয়। ঋতু অবাক হয়ে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঋতুর দৃষ্টি সম্পূর্ণ আগ্রহ করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিভিং রুমে ঢুকে শামীম দাঁড়িয়ে পড়ে। ঈশিতা আর ঋতু তার দিকে তাকিয়ে আছে। শামীম গম্ভীর কণ্ঠে বলে, জ্ঞান ফিরেছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি, জ্ঞান তার আগেই ফিরেছে। একটু আগে গিয়ে দেখি জ্বর এসেছে হঠাৎ। ও, শুকনো মুখে বলে শামীম। সিঁড়ির দিকে যায়, তারপর দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, ইসমাম কিছু খেয়েছে? কি আর খাবে ভাইজান, বড় ভাবি যে ব্যবহারটা করলো তারপর আর খাবার পেটে যায়? মানে? গম্ভীর কণ্ঠের শব্দটি উচ্চারণ করে শামীম। ভুরকুচকে তাকিয়ে আছে ফুলির মায়ের দিকে। ফুলির মা বলতে থাকে, জ্ঞান ফেরার পরে মেজাজ দেখাইয়া আমাদের সবাইরে ঘর থেকে বাইর কইরা দিল। ইসমাম ভাইয়া ভাবিরে দেখতে গেছিল ঘরে, ভাবি খুব বাজে ব্যবহার কইরা ইসমাম ভাইয়ারে ঘর থেকে বের কইরা দিচ্ছে। ইসমাম ভাইয়া সেই যে ঘরের দরজা বন্ধ করেছে এখনো খোলে নাই, কেউ ডাকলেও সাড়া দিতেছে না ভাইজান। শামীমের রাগ উঠে যায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ঈশিতা ফুলির মাকে ধমক দিয়ে বলে, বেশি কথা বলো তুমি। দরজা খোলা। শামীম একবার উকি দিয়ে আলোকে দেখে নেয়। গুটিসুটি মেরে মাথা নিচু করে বিছানায় বসে আছে চুপচাপ। ঘরে না ঢুকে শামীম সোজা ইসমামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা দিয়ে বলে, ছোট। ইসমাম কোনো সাড়া দেয় না। শামীম জোরে ডাকতে থাকে, ছোট দরজা খোল। কিছুক্ষণ পর ইসমাম দরজা খুলে দেয়। শামীম তার ভাইকে দেখে কোনো বিধ্বস্ত রূপ ধারণ করেছে। ইসমামের মুখ। শামীম বলে ওঠে, কি বলেছে ও তোকে? গালাগাল করেছে? শামীম ধীরে ধীরে চোখ তুলে ভাইয়ের দিকে তাকায়। শামীম বলে, তুই নিচে চল, খাবি। ভাইয়া তুমি যাও, আমি খাবো না এখন। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় ইসমাম। শামীম ধমকে সুরে বলে, খাবি না মানে? তুই কেন খাবি না? ও অন্যায় করেছে,
ওকে শাস্তি পেতে হবে। তুই নিচে চল, চল বলছি। শামীম ইসমামকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। ইসমাম রোবটের মতো হাঁটছে, জগতে কোনো কিছুর দিকে তার কোনো হুঁশ নেই যেন। ঘরের ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় আলুর দিকে। রাগী দৃষ্টিতে তাকায় শামীম। আলু শামীমের অস্তিত্ব টের পায়, কিন্তু মাথা তুলে তাকায় না। শামীম আলুর দিকে এগিয়ে গিয়ে তার শক্ত হাতে আলুর থুতনি ধরে মুখটা উঁচু করে আলুর চোখের দিকে তাকায়। আলুর চোখ দুটো দেখে শামীম থমকে যায়। দেখি মনে হচ্ছে কাঁদছিল এতক্ষণ। শামীম হুট করে রাগ পড়ে যায়। আলুর থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে বিছানায় একপাশে বসে পড়ে। ভেবেছিল ধমকে নিয়ে যাবে, কিন্তু আলোকে দেখে আর ধমকাতে ইচ্ছে করছে না। নিচু স্বরে বলে, আমার সাথে জড়িত সব মানুষকে তুমি ঘৃণা করো, ঠিক আছে? ইসমাম নতুন মানুষ, আমার কোনো অন্যায়ের আগে পিছু ও নেই। একটু ভদ্রতা বজায় রাখা যেত না? আলো চুপ করে থাকে। শামীম নিজেকে নিচে বলে, কাকে কি বলছে? সোজা আঙ্গুলে এই ঘি কখনই উঠবে না, জানার কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শামীম উঠে দাঁড়ায় আলোর হাত ধরে। আলো শামীমের দিকে তাকায়। শামীম গম্ভীর কণ্ঠে বলে, চলো আমার সাথে। আজ হঠাৎ এলি যে? পরে পেছন থেকে বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। ছাতাটা একটু উঁচুতে তুলে বাবার দিকে তাকিয়ে বলে, ও। পরে ধীর পায়ে হেঁটে সদর দরজার দিকে যায়। ছাতাটা পোচের নিচে পানির ছড়ার জন্য রেখে দেন। গায়ে ওনাটা ঠিকঠাক করে ভেতরে ঢোকে। করিডোর পেরিয়ে লিভিং রুমে ঢুকতেই দেখতে পাই সিঁড়ি বেয়ে নামছে ইসমাম। পুরি থমকে দাঁড়ায়। 4 বছর আগের দেখা ইসমাম ভাইয়ের সাথে এই লোকটার বিস্তর ফারাক। স্বাস্থ্যও কিছুটা ভালো হয়েছে। পুরীর ভাষ্যমতে আগে খ্যাংরা কাঠির মতো দেখতে ছিল। আগে গালে মাংস ছিল না বলে চোখ দুটো বড় বড় লাগতো। এখন গালের দুইটা বেশ ভরাট, তাই চোখ দুটো ছোট লাগছে। অবশ্য একটা জিনিস বদলায়নি, ইসমামের মুখের বিধ্বস্ত অবস্থা। এই লোকটা সবসময় মুখ এমন করেই রাখে। দেখলে মনে হয় সকাল থেকে বাথরুমে আটকে রেখেছে, সিরিয়াল পাইনি বলে। আর 5 মিনিট দেরি হলে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে। সেই টেনশনে সে অস্থির। ইসমাম নিচে নামতেই পড়ি অনেকটা জড়তা নিয়ে বলল। ইসমাম পরির দিকে এক পলক তাকে শুকনো গলায় বলল, ভালো। এতটুকু বলেই সে ডাইনিংয়ের দিকে চলে যায়। পরি ঠায় দাঁড়িয়ে থাকে। সব কিছু বদলে গেলেও এই মহাশয়ের ব্যবহার একটু বদলায়নি। কেউ কেমন আছেন জিজ্ঞাসা করলেও তাকে যে জিজ্ঞাসা করতে হয় সেটা এই লোকটা এখনও শেখেনি, কিংবা যতটুকু জানত আমেরিকায় গিয়ে সব খেয়ে বসে আছে। পরে কপাল কুচকে দোতলায় এসে তার ঘরের দিকে যায়। সে থোড়েই কেয়ার করে এসব রামগরুড়ের ছানাদের। আলোর হাত ধরে টানতে টানতে শামীম ডাইনিং টেবিলের সামনে এনে দাঁড় করে। ইসমাম মাথা নিচু করে বসে আছে। শামীম একটা চেয়ার টেনে ইসমামের পাশে বসে আলোর দিকে তাকিয়ে বলে, আমার ভাই এখন ভাত খাবে, তুমি ওর বড় ভাবি, ওর প্লেটে মাংস তুলে দাও। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। তার দৃষ্টি এলোমেলো। আলো শুকনো মুখে শামীমের দিকে একবার তাকিয়ে ইসমামের দিকে তাকায়। শামীম বলে, হা করে দেখছো কি? এ বাড়ির বউ তুমি, তোমার দেবর খেতে বসেছে, তার প্লেটে মাংস তুলে দাও। আলো হাত বাড়িয়ে মাংসের বাটি ধরে। আবার চোখ তুলে একবার ইসমাম একবার শামীমকে দেখে। ক্ষীণায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভেতর থেকে। শামীমকে হতবাক করে দিয়ে আলো মাংসের বাটি উল্টে দেয় শামীমের প্লেটে। তারপর মাছ ভাজার বাটি, তারপর রোস্টের বাটি, তারপর দইয়ের বাটি, সব কিছু ঢেলে দেয় ইসমামের প্লেটের উপর। ইসমাম নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে। শামীম হতবম্ব হয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ। হতবম্ব ভাব কাটে কিছু বলার আগেই আলো চলে যায় সেখান থেকে। ঋতু দৌড়ে এসে শামীমকে শান্ত করে বলে, ও ভাইয়া, ভাবির শরীর ভালো নেই, জ্বর গায়ে। খামোখা তাকে জোর করবেন না প্লিজ, আমি দিচ্ছি ইসলাম ভাইয়াকে খাবার বেড়ে। ইসমাম এর সামনে থেকে সব কিছু পরিষ্কার করে ঋতু নতুন করে খাবার বাড়তে শুরু করে। শামীম পাথরের মতো বসে আছে। শামীম বলে, তুই খা। ভাইয়ের কথায় বাধ্য ছেলের মতো ইসমাম কিছুটা খেয়ে হাত ধুয়ে ভাইয়ের দিকে তাকে ঠান্ডা গলায় বলে, আমি ঘরে যাই ভাইয়া, খুব ঘুম পাচ্ছে, বড্ড ক্লান্ত আমি। ঘরে ঢুকে দরজায় ছিটকানি তুলে দেয় শামীম। আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে গায়ে চড় বেড়েছে। আলোর দিকে কিছুটা এগিয়ে গিয়ে শামীম গম্ভীর কণ্ঠে বলে, আমি বলে গিয়েছিলাম তুমি বড়া জনসভায় ক্ষমতাসীন দলের ছাত্র নেতার গালে চড় মেরে দেওয়া মেয়ে। তোমাকে এত সহজে পোষ মানানো যাবে না। পোষ মানিয়ে কি করবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার রাজত্ব, আপনার পোষা লোক সব, আপনার ক্ষমতা, আপনার গায়ের জোর। পোষ মানার ধার ধারেন কেন?
আলুর কণ্ঠ কিছু একটা ছিল। শামীম আলুর মুখের দিকে তাকিয়ে থাকে। আলুর পুরো শরীর জ্বলে যাচ্ছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, কেন বিয়ে করেছেন? চেহারা দেখার জন্য নয় নিশ্চয়। কিসের অপেক্ষা করছেন আপনি? কেন নিজের স্বার্থ হাসিল করে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না? তাহলেই তো পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়ে যায়, আমিও মুক্তি পাই। আমি আপনার এই কারাগার থেকে মুক্তি চাই ইয়াসার মির্জা। না, আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানব না, আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে পাবেন। যদি আমাকে লাঞ্ছিত করার ইচ্ছে থাকে করে আমাকে মুক্তি দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি ইয়াসার মির্জা। আলো আপনার কাছে হার স্বীকার করে নিল আজ। আমি শুধু মুক্তি চাই। আপনি আপনার বাড়ির প্রত্যেকটা লোকের মুখ আমি দেখতে চাই না। দয়া করে মুক্তি দিন আমায়। কথা দিচ্ছি আমার পরিবার নিয়ে আমি খুলনা চলে যাব আজীবনের জন্য। আর কখনো আপনার সাথে লাগতে আসবো না, কখনোই না। উদ্মাতের মতো ঘোর লাগা কণ্ঠে আলো বলতে থাকে কথাগুলো। জ্বরে তার গা পুড়ে যেতে চাইছে। শামীম আলোর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হুট করে আলোর কপালে হাত দেয়। প্রচণ্ড গরম আলোর শরীর, চোখ টকটকে লাল হয়ে গিয়েছে। আলো শামীমের হাত সরিয়ে দেয় নিজের কপাল থেকে। শামীম বলে, এখন হাত সরিয়ে দিচ্ছ কেন? এইমাত্র কত কিছু বললে, আমি যেন আমার যা ইচ্ছা করে তোমাকে ছুঁড়ে ফেলে দিই। আলো শাড়ি আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। অপুষ্ট স্বরে বলে, আপনি খারাপ, আপনারা সবাই খারাপ, জঘন্য আপনারা। নতুন কথা না এটা। তোমার গায়ে ভীষণ জ্বর, চুপ করে বসে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। চাই না আপনার দয়া, উপহাস করবেন না আমার সাথে। আল্লাহকে ভয় করুন ইয়াসার মির্জা। শামীম চুপ করে থাকে। আলো ঘর থেকে বেরিয়ে যেতে চায়। শামীম হাত দিয়ে আলোর পথ আটকে বলে, বিছানায় শুয়ে রেস্ট নাও, বাইরে তোমার কোনো কাজ নেই। আলো ঘৃণা চোখ শামীমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জেদ দেখে ছুটে বারান্দায় চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। নিমেষেই ভিজে যায় আলো। শামীম আলোর পিঠের দিকে তাকিয়ে আছে। আলো একটু পরপর কেঁপে কেঁপে উঠছে, হয়তো প্রচণ্ড জ্বরে, হয়তো বা কান্না করছে। কিছু সময় যেতে শামীম একটা ছাতা নিয়ে বারান্দায় যায়। গিয়ে আলোর পাশে দাঁড়িয়ে আর চোখে আলোকে দেখে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আলো। শামীম গম্ভীর কণ্ঠে বলে, ভিতরে চলো আলো, তোমার গায়ে জ্বর। আলো নীরবতা শামীমের রাগ উঠিয়ে দেয়। শামীম ধমকে ওঠে, আলো, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কিছুই দেখায়নি তোমায় এখনো। চুপচাপ ভিতরে চলো। আলো নিশ্চুপ। শামীম দাঁতে দাঁত চেপে ছাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝোড়ো হাওয়ায় ছাতাটাকে উড়িয়ে নিয়ে বাগানে ফেলে দেয়। নিজেও ভিজে যায় শামীম। তারপর আলোকে টানতে থাকে। আলো শামীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খেপে গিয়ে শামীম আলোর পাজা কোলে করে তুলে নেয়। আলো পুরো শরীর শক্তির সাথে পেরে ওঠে না। শামীমের বুকে অনবরত কিল ঘুষি মারতে মারতে ডুকরে কেঁদে ওঠে সে। শামীমের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে নিয়ে গিয়ে নামিয়ে দেয় আলোকে শামীম। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে এনে আলোর হাতে দিয়ে বলে, আমি ওষুধ আনতে যাচ্ছি, 10 মিনিট পরে এসে দেখি যেন শাড়িটা পাল্টানো হয়ে গেছে, নাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আলো তেজি কণ্ঠে কথাটি বলে শামীম ঘরে বাইরে চলে যায়। আলো অসহায়ের মতো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হাতে শাড়িটার দিকে তাকায়। জ্বর বেড়ে গিয়েছে, নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কাঁপা কাঁপা হাতে শাড়ির কুচি ঠিক করে আঁচল তুলে দেয় শরীরে। পেছন থেকে আঁচলের অগ্রভাগ ডান কাঁধে টেনে নেয়। প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। ওয়াশরুমে গিয়ে বের হয়ে বিছানায় গিয়ে কিছুক্ষণ গুটিসুটি মেরে বসে থাকে। একটু পরে আর বসে থাকতে না পেরে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় চলে যেতেই গভীর ঘুমে তলিয়ে যায় আলো। ওষুধ নিয়ে এসে শামীম দেখে আলো মুখ ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে ওষুধের বক্সটা বিছানার সাথে লাগোয়া টেবিলে রাখে। তারপর আবারও আলোর মুখের দিকে তাকে জোর চোখ বেয়ে পানি পড়ছে। শামীম মনে মনে নিজে বলে ওঠে, কি চাচ্ছ তুমি সামিন ইয়াসার? এই মেয়েটার টেস্ট কমে দিতে তোমার 2 মিনিট সময় লাগবে না, অথচ তুমি তার সাথে এত সভ্যতা দেখাচ্ছ। মেয়েটার কাছে নিজেকে ক্লিন রাখার এত কেন দায় তোমার? ও তোমার স্ত্রী, তোমার সম্পত্তিও। জোর করে বিয়ে করেছো, তাহলে এখন কেন এত ভদ্রতা দেখাচ্ছ? বন্ধ করে রাখা সিলিং ফ্যানের দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইসমাম। তারপর উঠে বসে ল্যাপটপ হাতে নেয়। আমেরিকাতে তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সাকে একটা মেসেজ লিখতে থাকে সে। ইংরেজিতে লেখা মেসেজটির অর্থ হলো, ছোটবেলা থেকে আমি সব সময়
ভাইয়ার দামি টি শার্ট, দামি জুতা, দামি ঘড়ি ভাইয়ার থেকে কেড়ে নিয়েছি এক্সপ্লোর। কখনো কখনো বলার প্রয়োজন বোধও করিনি। ভাইয়ার পছন্দের সব জিনিস আমি পছন্দ করে ফেলতাম। ভাইয়াকে না জানিয়ে সেগুলো নিয়ে নিতাম। ভাইয়া কখনো প্রতিবাদ করতো না এক্সলিম। ভাইয়া আমাকে ভালোবাসে, তাই প্রতিবাদ করতো না। আমিও ভাইয়াকে ভালোবাসি। আজ ভাইয়া সেই সব কিছু শোধ একসাথে তুলেছে। আমার পছন্দের মানুষটাকে আমায় না জানিয়ে নিয়ে নিয়েছে ভাইয়া। আমার কি প্রতিবাদ জানানো উচিত? মেসেজটি পাঠানোর 5 মিনিটের মধ্যে অ্যালেক্সার নাম্বার থেকে অনবরত ফোন আসতে শুরু করে। ইসমাম ফোনটি রিসিভ করে না। তার ফোন, ল্যাপটপ থেকে অর্পিতা আলো নামের মেয়েটির সমস্ত স্মৃতি পরম যত্নে মুছে ফেলতে থাকে। রাত তখন 9:30। আলোর জ্বর কিছুটা কমেছে। সে বিছানায় চুপচাপ বসে আছে। নিচে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। অনেকদিন পর ভাই বোন সব এক হয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে। ইসমাম চুপচাপ মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। ইসমাম শামীমের দিকে তাকিয়ে বলে, পাখির মতো খুঁড়ছিস কেন? সমস্যা কোথায়? সারাদিন রুমে মটকা মেরে বসেছিলি। বাংলাদেশ ভালো লাগছে না? ইসমাম কিছু না বলে শামীম কিছুক্ষণ পর বলে ওঠে, ঠিক আছে, খেতে না ছেলে ঘরে গিয়ে ঘুমতে। রাতের গভীর ঘুমটা এখন প্রয়োজন তোর। ইসমাম সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর দোতলায় উঠে যায়। শামীমের খাওয়া হয়ে গেলে সিতারার দিকে তাকে আলোর কথা জিজ্ঞাসা করে। খেয়েছে? সিতারা শুকনো মুখে বলে। শামীম উঠে দাঁড়ায়। আলো বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইসমাম নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুখোমুখি দুটি ঘর। আলো ইসমামের দিকে তাকায়। ইসমামের দৃষ্টি যে সে পড়তে পারছে না আজ। তার মুখ ভাবশীলহীন। এখানে দাঁড়িয়ে আছো কেন? পিসেজ কণ্ঠ শুনে আলো ইয়াসের দিকে তাকায়। শামীম গভীর কণ্ঠে বলে, খাবার খাওনি, ওষুধ খাওনি কেন? আলো কিছু বলে না। শামীম তখন ইসমামকে দেখতে পায়নি। তার সম্পূর্ণ মনোযোগ আলোর দিকে ছিল। আলো নীরবতা দেখে শামীম আলোর হাত ধরে ঘরে ঢোকায়। তারপর ঘরের দরজা বন্ধ করে দেয়। শামীম এক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ল্যাপটপের সামনে বসে অ্যালেক্সাকে একটি মেসেজ লেখে। ভাইয়ার ওপর রাগ করার আগে আমি মরতে চাই। আমি ওই মানুষটার ওপর রাগ করতে পারবো না কিছুতেই। মেসেজটি দেখতে পেয়ে অ্যালেক্সা আবারও ভিডিও কনফারেন্স ফোন দিতে শুরু করে। ইসমাম মেসেজটি ডিলিট করে ল্যাপটপ বন্ধ করে দেয়। খাবার প্লেটে আলোর সামনে রেখে ধমকে সুরে বলে, খাও খাও বলছি। আলো মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামীম বলে, সব কিছু জোর না করলে হবে না দেখছি। ওই একটা জিনিসই তো আপনি করতে জানেন, জোর। পুরুষ কোথাকার। আলোর মুখে কাপুরুষ শব্দটা শুনে শামীম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর খাবার প্লেটটা টেবিলে রেখে ঢাকা দিয়ে ডিফানি গিয়ে শুয়ে পড়ে। না খেলে না খা কেউ যদি স্বেচ্ছায় নিজের মন্দ করতে চায় তাহলে তার কি? যথেষ্ট মানবিকতা দেখিয়েছে শামীম। এখন কি পা ধরে খাওয়াবে নাকি? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে শামীম তখনও ঘুমায়নি। সে ওদিক ফিরে আলোর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। কোনো সারা শব্দ না পেয়ে একবার ঘুরে তাকায় সে। আলো চুপচাপ বসে আছে। শামীম কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় ধাক্কা দেয় ঈশিতা। জোরে জোরে চেঁচাতে থাকে সে। শামীম উঠে দরজা খুলে দেয়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে বলে ওঠে, ইসমাম স্লিপিং পিলস খেয়েছে নিয়েছে ভাইয়া।